রিসেন্ট বাজারের পতনে যখন আমাদের সবার মনে অনেক প্রশ্ন যে মিড ক্যাপ স্মল ক্যাপে যে এই পতনটা এটা কি কন্টিনিউ থাকবে, আমি আমার পোর্টফোলিওতে কি করব, এবং আমি লার্জ ক্যাপে যেখানে আমাদের ইনভেস্টমেন্ট আছে সেগুলোতেও কি এই পতন আসতে পারে ভবিষ্যতে, আমাদেরকে এখন কিছু প্রফিট বুক করে নিয়ে আবার একটু ভোট অবধি ওয়েট করে বাজার যদি অনেকটা নিচে চলে আসে তখন আবার ইনভেস্টমেন্ট করে দেব। এখন তো অনেকগুলোতেই ভালো প্রফিট চলছে, সেগুলোকে বুক করে নিই, বা এখন এই 1-1.5 মাস একটু ট্রেড থেকে বিরত থাকবো, বরং লং টার্ম পোর্টফোলিওর দিকে একটু ফোকাস করব। অনেক পোর্টফোলিওতে প্রায় 40% মতো লাভ আগে দেখাচ্ছিল, কিন্তু এখন সেটা কমে 10% হয়ে গেছে। এটা আবার লসে চলে যাবে না তো? তাহলে কি প্রফিটটা বেঁধে নেব বা মুনাফা ওসুল করে নেব? এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মনে আসে। আজকের এই ভিডিওতে কিন্তু আমি শুধুমাত্র আপনাদের সাথে চার্টে এক্সপ্লেন করব না, আমি আমার নিজের শর্ট টার্ম পোর্টফোলিও 22 লাখের পোর্টফোলিও ওপেন করে আপনাদের সামনে ব্রোকারের টার্মিনালে আমি ইচ অ্যান্ড এভরি জিনিস এক্সপ্লেন করব যে আমি ব্যক্তিগতভাবে কি করছি, যাতে আমি আপনার সামনে ভালো দিক খারাপ দিক দুটোই রাখবো, যার উপর বেস করে আপনারা কিন্তু একটা সতর্ক একটা ইনফর্মড ইনভেস্টর হিসেবে ডিসিশন নিতে পারবেন বলে মনে হয়। তো চলুন ভিডিওটাকে সম্পূর্ণ শেষ অবধি কিন্তু অবশ্যই দেখবেন, কারণ কেউ আমার মনে হয় বেশিরভাগ লোকই নিজের এরকম ইউটিউবে নিজের ওপেন পোর্টফোলিও ব্রোকার টার্মিনালে দেখিয়ে আপনাদের সাথে শেয়ার করে না, যেটা আমি এখানে করব আপনাদের সামনে। সুতরাং মন দিয়ে ভিডিওটাকে অবশ্যই দেখবেন। চলুন শুরু করি। আর ভিডিওটাকে ভালো লাগলে একটু মোটিভেট করে দেওয়ার জন্য ভিডিওকে লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে আমি এর উপর কোনো আপডেট আনলে তার ভিডিওটাও আপনাদের কাছে চলে আসে। চলুন শুরু করি। প্রথমে আগে আমি 3টে ইন্ডেক্সের চার্ট নিয়ে বলবো, তারপর আমি আমার পোর্টফোলিও ওপেন করে, দেখুন এখানে হোল্ডিংস ওপেন করা আছে, আমি সেখানে নিয়ে গিয়ে আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব প্র্যাকটিক্যালি। আগে একটু থিওরিটা জেনে নিই যে চার্টে কিন্তু একটু ভয়ঙ্কর জিনিস দেখা দিচ্ছে, একটু কনসার্নিং জিনিস দেখা দিচ্ছে। প্রথমে নিফটি 50 রাশি, যেটা একটু লার্জ ক্যাপ। দেখুন উইকলি চার্ট আপনাদের সামনে ওপেন আছে। উইকলি চার্টে এখান থেকে সুন্দর বেড়েছিল, তারপর কিন্তু এরকমও গেছে যে 2 উইক ধরে নিচে নেমেছে, এরকমও উইক গেছে, তারপর আবার কিন্তু ও রিকভারি করে উপরে গেছে। আবার যে লাস্ট উইক হয়েছে সেখানে কিন্তু একটা বিগ রেড ক্যান্ডেল আমাদের দেখা গেছে। এতে কি কনসার্ন হওয়ার চিন্তা আছে? না, লার্জ ক্যাপে এখনো সেই কনসার্ন হওয়ার ততটা কথা নেই, কারণ এই চার্টে আগেও কিন্তু এরকম 2 সপ্তাহ ধরে পতন হয়েছিল, যেটা কিন্তু একটা ভালো বাইং অপরচুনিটি আমাদের তৈরি করে দিয়েছিল। তারপর কিন্তু সুন্দর নিফটি আবার বেড়ে গেছিল। তাহলে এখনো কি সেরকমই হবে? ধরুন আরো 1 সপ্তাহ একটু নিচে গেল, কিন্তু আবার তারপর থেকে একটা ভালো বাইং মুভমেন্ট উপরের দিকে চলে আসতেই পারে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর জানতে গেলে যে কোনো রকম স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে নাকি এটা রানিং কারেকশনের মতোই জিনিস হচ্ছে, এর উত্তর জানতে গেলে আমাদের একটু ব্রডার মার্কেটের দিকে নজর ঘোরাতে হবে, যেমন মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স। চলুন মিড ক্যাপ ইন্ডেক্সটাকে একটু ছোট্ট করে দেখে নিই। মিড ক্যাপ ইন্ডেক্স এবং মিড ক্যাপ স্মল ক্যাপেই আমাদের রিটেল ইনভেস্টরদের কিন্তু সমস্ত ইনভেস্টমেন্ট বলুন, টাকা পয়সা বলুন, ওখানেই কিন্তু বেশিরভাগ লাগানো আছে, বিনিয়োগ করা আছে স্মল ক্যাপ মিড ক্যাপেই বেশিরভাগ ক্ষেত্রে। মিড ক্যাপের দিকে যদি দেখেন, এইখানে কিন্তু বিগত 4 সপ্তাহ ধরে একটু একটা টপ রাউন্ডিং টপের মতো একটা কিন্তু জোন দেখা গেছে, কনসোলিডেট করছে বা ডিস্ট্রিবিউশন করছে, যাই আপনারা বলুন না কেন, একটা যতই উপরের দিকে যেতে চাক একটু বাধা আসছে বলে মনে হয়। যদিও মার্কেট নিচে আসছে, আবার কিন্তু একটা বাইং পাওয়ার আসছে, কিন্তু সেটাকে এই যে হাই এর উপরে হায়ার হাই তৈরি করতে কিন্তু দিচ্ছিল না। এবং তারপর বিগত সপ্তাহে কিন্তু সুন্দর একটা রেড ক্যান্ডেল, বিয়ার্সদের জন্য ভালো একটা রেড ক্যান্ডেল তৈরি হয়ে নিচের দিকে অনেকটা প্রাইস কারেকশন হয় মিড ক্যাপে। তাহলে মিড ক্যাপে যদি আপনি বিগত 4 উইকের বা 5 উইকের একটা প্রাইস মুভমেন্ট দেখেন, তাহলে সেটা কিন্তু নিচের দিকে। যেমন নিফটি বা লার্জ ক্যাপে অনলি 1 উইক আপনি দেখবেন যে একটু রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, মিড ক্যাপে কিন্তু সেই ব্যাপারটা নয়। ব্রডার মার্কেটে কিন্তু এই বিগত 4 সপ্তাহ 5 সপ্তাহ ধরেই বাজার যেন থমকে আছে।
এবং তারপর থেকেই কিন্তু একটু নিচের দিকে নামারও প্রবণতা দেখাচ্ছে। সুতরাং এক্ষেত্রে আবার মিড ক্যাপে কখন জিনিসগুলো ভালো হয়ে যাবে, যখন এই 18,000 মিড ক্যাপ 150 ইন্ডেক্সের কথা বলছি, যেখানে 18,000-এর উপরে আবার যখন ট্রেড করা শুরু করবে। এখন 17,254 ট্রেড করছে। নিচের দিকে কতটা আসতে পারে? প্রথম টার্গেট তো প্রথম টার্গেট যদি বলি নিচের দিকে এত 16,000-এও আসতে পারে, অস্বাভাবিক নয়, ওখানে একটা সাপোর্ট আছে। 16,000-এ যদি একটা ইন্ডেক্স মিড ক্যাপ কারেক্ট করে, দেখবেন মিড ক্যাপ স্টকগুলো 5% 10%-এর মতো কিন্তু কারেকশন দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। সুতরাং সেই দিকে নজর রাখবেন। নিচের দিকেও কিন্তু জায়গাটা খোলা আছে। এবার আপনারা অনেকে বলবেন, এই সঞ্জয় বলছে ও নিচের দিকে আসবে, এই তো ধরুন সোমবার বাজার বেড়ে গেল, এই তো বলছিলেন নিচের দিকে আসবে, এই তো বাজার বেড়ে গেল। না, আমি তা একদমই বলছি না যে নিচের দিকে আসবেই আসবে। অ্যাজ আ ট্রেডার, শর্ট টার্ম যারা ট্রেড করি আমরা, যা শর্ট টার্ম যাদের ট্রেডারের নজরিয়া থাকে, তাদেরকে উপরের দিক এবং নিচের দিক দু জায়গাতেই মেনটেন করে চলতে হয়। মানে নিচের দিকে এলে আমার রিস্কটা কতটা হতে পারে সেটা সবসময় আমাদেরকে মনে রেখে কাজ করতে হয়। রিস্ক যদি আমি নিচের দিকে না রাখি বা মনে না রাখি, তাহলে সেটা হয়ে যাবে মানে কোনো কেয়ার করি না, আমি জাস্ট করে যাব, এরকম। শর্ট টার্ম ট্রেডিংয়ে সেটা অ্যাপ্লিকেবল নয়। হ্যাঁ, আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করছেন, তাহলে তো চার্ট অতটা ম্যাটারও করে না, সেখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপর আপনাকে বেশি ফোকাস করতে হবে, 80% হবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। কিন্তু যখন আমরা চার্টে টেকনিক্যাল অ্যানালিসিসটা করছি, সেটা শর্ট টার্মের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তাই জন্য আগামী দিনগুলোতে আমি এবার যে আমার পোর্টফোলিওতে আসব, সেখানে মেন ব্যাপারটা হবে যে মিড ক্যাপ স্মল ক্যাপে কিন্তু নিচের দিকে আসার জায়গাটা যে নেই সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, নিচের দিকে আসার জায়গা কিন্তু আছে। হ্যাঁ, নিচের দিকে আসার জায়গাটা আছে। আর নিফটি 50-র ক্ষেত্রেও বলি, একটা গ্যাপ কিন্তু নিফটি 50 অনেক দিন আগে ছেড়ে গেছে, যেটা আমি আমার ভিডিওতে বিগত 1 মাস 2 মাস থেকেও বলেছি। সেটা হচ্ছে, আপনারা যদি এইখানে দেখেন, এই গ্যাপটা কিন্তু ও ছেড়ে গেছে, যেটা 20,400 20,500 এই লেভেলটায়। ঠিক আছে, অনেকটা দূরে হলেও এই গ্যাপটা কিন্তু একটা ছাড়া আছে। সেটা কি এখনই মানে কয়েক সপ্তাহের মধ্যে ভরাট করতে চলে আসবে, নাকি আগামী 1-2 বছর বাদে ভরাট করতে আসবে, সেটা কেউ জানে না। কিন্তু এই গ্যাপটা কিন্তু ছাড়া হয়ে আছে, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, তো এবার চলে আসি আরেকটা ইন্ডেক্সে, সেটা হচ্ছে স্মল ক্যাপ ইন্ডেক্স। তারপর আমি স্টক এবং পোর্টফোলিওতে আমরা কি করব বা আমি পার্সোনালি কি করছি সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওকে এখনো ভালো লাগলে প্লিজ একটু লাইক অবশ্যই করবেন। তো চলুন শুরু করি যে স্মল ক্যাপ ইন্ডেক্স। স্মল ক্যাপ ইন্ডেক্সে দেখুন ঠিক মিড ক্যাপের মতো, কিন্তু মিড ক্যাপের থেকে কারেকশনটা আরেকটু ভয়াবহ এখানে দেখা দিয়েছে। প্রথমে 4-5 উইক সেম উপরে ডিস্ট্রিবিউশনের মতো একটা থমকে দাঁড়ানোর ভাবটা করলো, তারপর কিন্তু একটা রেড ক্যান্ডেল, তারপর সেটাকে ফলো আপ। তো এই যেটা হচ্ছে, এইটা কিন্তু আরো যে 1 উইক রেড ক্যান্ডেল চলবে না সেটা কিন্তু বলা যায় না, চলতেই পারে। এবং সেক্ষেত্রে কিন্তু 12,700 12,500 এত পর্যন্ত ইন্ডেক্স আসতে পারে। এটা স্মল ক্যাপ 250 ইন্ডেক্সের কথা বলা হচ্ছে, যেটা এখন 13,900-তে মোটামুটি চলছে। সুতরাং স্মল ক্যাপেও কিন্তু নিচের দিকের জায়গা অনেকটাই পড়ে আছে, খোলা আছে নিচের দিকে। আর যদি উপরের দিকে বলেন, আবার যখন 15,200-র উপরে, আবার এই সব হাইয়ের উপরে যখন ট্রেড করতে শুরু করবে, তখনই মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্স ভালো হয়ে গেছে, কারেকশন কমপ্লিট করে দিয়েছে বলে আমরা মনে করতে পারবো। ঠিক আছে, এখন কিন্তু সে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মাঝখানে আছে, মানে নিচের দিকেও আসার অনেকটা জায়গা আছে, আর এখান থেকে ঘুরে গেলে উপরের দিকেও যেতে পারে, সেটা তো জায়গা আছেই। ঠিক আছে, অবভিয়াসলি আমরা এখনো বুল মার্কেটে আছি, এখনো যে বিয়ার মার্কেটে চলে গেছি সেটা একদমই নয়। কিন্তু দেখুন, আমরা সবাই জানি মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকগুলোতে অনেক ফ্রথ তৈরি হয়ে গেছিল, অনেক অজানা স্টক যেগুলো আমরা নামও শুনিনি, সেগুলো 4 গুণ 5 গুণ হয়ে গেছিল। সেগুলো থেকে একটু প্রফিট বুক বা ফ্রথ সরে যাওয়া, সেগুলো মানে হওয়াটা মার্কেটের পক্ষেই ভালো, এটা হওয়াটাই উচিত, সেটাই হচ্ছে বা হয়েছে। তার সাথে সাথে একটা স্ট্রেস টেস্ট মিউচুয়াল ফান্ডগুলো করেছে সেবির নির্দেশ অনুযায়ী। সেই স্ট্রেস টেস্টটা কি ব্যাপার তা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, কারণ এখন প্রত্যেক মাসেই কিন্তু এই মিউচুয়াল ফান্ডের স্ট্রেস টেস্ট হবে। ঠিক আছে, সেই ব্যাপারটা কি সেটা আমি আরেকটা আলাদা পুরো ভিডিওতে বলবো, কেন অনেক কিছু বলার আছে ওই ব্যাপারটা, এবং আপনাদের কিন্তু জানা অবশ্যই দরকার।
তো চলুন শুরু করি। আমি এবার তিনটে তো ইন্ডেক্স বলা হলো, নিচের দিকের লেভেলসগুলো বলা হলো একটু বড় টাইম ফ্রেমে। চলুন এবার দেখি যে মানে আমরা নিজেদের পোর্টফোলিওতে কি করব। তার আগে সেটার জন্য জানেন এই চ্যানেলেই একমাত্র মোটামুটি আমি উদাহরণ দিয়ে নিজের পোর্টফোলিও ওপেন করে বলি একদম ট্রান্সপারেন্টলি। যদি সেটা ভালো লাগে প্লিজ একটু লাইক করে দেবেন। চলুন আমি রিফ্রেশ করে দিই। এখানে আমার হোল্ডিংয়ে দেখছেন যে কিছু স্টক নেওয়া আছে, রিফ্রেশও আমি করে দিলাম। এবং যদি আপনি এখানে দেখেন আপাতত সেটা 1.73% লসে চলছে। পার্সেন্টেজ টার্মসে দেখুন, সুইং ট্রেডিং বা শর্ট টার্ম ট্রেডিংয়ে আমরা সবসময় পার্সেন্টেজ টার্মসে দেখাটাই পছন্দ করি। তো পার্সেন্টেজ টার্মসে 1.73% কিন্তু আমার লসে চলছে এখানে। এইবার এইটা বলার আগে আমি এই স্টকগুলোকে একটু এক্সপ্লেন করব, তাহলে বুঝতে পারবো যে আমি কি এর পরের উইকে সব থেকে এক্সিট করে যাব। কারণ দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স নিচের দিকে নামার প্রবণতা দেখা দিচ্ছে, প্রত্যেকটা ইন্ডেক্সের চার্টই দেখলাম নিচের দিকে, অভিমুখটা নিচের দিকে। তাহলে কি আমি মানে এখান থেকে এক্সিট করে যাব বা কি করব সেটা নিয়েই আলোচনা। আমি পার্সোনালি কি করছি, আমি আপনাকে কিছু বলছি না বা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসও দিচ্ছি না। এখানে একটা কথা বলে নি, আমার আগের ভিডিওতেও দেখেছিলাম এবং এই ভিডিওর নিচেও হয়তো কয়েকজন কমেন্ট করবেন, এই তো সঞ্জয়ের পোর্টফোলিও 1.5% মাইনাস, আমার তো পোর্টফোলিও 25% প্লাসে চলছে। ঠিক আছে, আমি এখানে কম্পেয়ারিং একদমই করছি না এবং আমি এখানে লং টার্ম পোর্টফোলিও নিয়ে আলোচনাই করছি না। আমি যদি লং টার্ম পোর্টফোলিও আপনাদের বলি, আমার তো সিডিএসএল 400 টাকা, 500 টাকা, 900 টাকা লেভেল থেকে কেনা আছে অনেক স্টক। সেই সিডিএসএল এখন প্রায় 1800 টাকা, 1900 টাকা, তাহলে তো ডবল হয়ে গেছে। তাহলে সেই পোর্টফোলিও দেখিয়ে যদি আমি আপনাদের বলি যে দেখুন আমার টাকা তো ডবল হয়ে গেছে, সুতরাং এই যে লাল চলছে কোনো ব্যাপারই নয়, সেসব বলে তো লাভ নেই। কারণ যারা এখন ইনভেস্ট করেছেন শর্ট টার্মের জন্য, এখন করেছেন জাস্ট 2 দিন আগে, 3 দিন আগে, তাদের তো পোর্টফোলিও রেড, বা যারা আগেও ইনভেস্ট করেছেন এই দুদিনে তাদের অনেক লভ্যাংশ কমে গেছে। আমার বক্তব্য তাদের নিয়ে বা তাদের জন্য আমার বক্তব্য, সেই ব্যাপারটা মনে রাখার চেষ্টা করুন। কোনটা শর্ট টার্ম, কোনটা লং টার্ম পার্থক্য করার চেষ্টা করুন, কোনটা মিডিয়াম টার্ম। ঠিক আছে, তো চলুন এবার আমি বলি, এই যে যেটা দেখছেন 1.73% মাইনাস, যদিও আসলে দেখতে গেলে কিন্তু এটা পজিটিভ। কেন পজিটিভ? আপনি এখানে দেখতে পাচ্ছেন জিও ফিনান্স, আমার কাছে 500টা স্টক আছে এই অ্যাকাউন্টে প্লেজ করা আছে। পি মানে প্লেজ জানেন, 304 টাকায় কেনা, 344 টাকা এখন দাম। তাহলে এখানে পিএনএল এ নিশ্চয়ই পজিটিভ, ভালো মতন পজিটিভ থাকবে। যেহেতু প্লেজ করা আছে সেহেতু এখানে পজিটিভটা দেখায় না। সিমিলারলি পিএনবিতেও একটু লস চলছে, সেহেতু সেই লসটা দেখাচ্ছে না। তার মানে এইখানে এই 1.73 থেকে একটু প্লাস মাইনাস হতে পারে, এটা বলা থাকলো, নইলে অনেকে আবার প্রশ্ন করবেন। তো এই ব্যাপারটা আছে। তো এবার আমি বলি একদম ক্লিয়ারলি, এটা দেখে নিলেন। এবার আমি আসি আপনাদের এক্সপ্লেনেশনের ব্যাপারে। কি আর স্টকগুলো আমি বলতে থাকবো এখানে, সেই স্টকগুলো যে কি ব্যাপারটা। দেখুন 3 রকম ব্যাপার হয়, একটা হচ্ছে ভেরি শর্ট টার্ম, একটা হচ্ছে আপনার মিডিয়াম টার্ম, আর একটা হচ্ছে আপনার লং টার্ম। ঠিক আছে, এই 3 ধরনের স্টকের পোর্টফোলিও আপনাদের থাকে বা নাজারিয়া থাকে একটা স্টক যখন নেন। আমি বলবো আমি পার্সোনালি যদি শর্ট টার্ম একদম 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ কোনো স্টকে আছি, ধরুন সেই স্টকগুলো নেওয়া আছে যেগুলো আনকোরা স্টক, এটা এখানে মনে রাখবেন, আনকোরা অনামি স্টক, তাদের বিজনেস ভিজিবিলিটি নেই, তাদের অতটা মার্কেট শেয়ার নেই, তাদের মনোপলি বিজনেস তো নেই এবং বিজনেসের কোনো ভিজিবিলিটি নেই। মানে এখন হয়তো ভালো চলছে কিন্তু আমি জানি না, আপনিও জানেন না 1 বছর বাদে সে প্রফিটেবল থাকবে কিনা। ঠিক আছে, আগে লস মেকিং ছিল, এখন প্রফিটেবল হয়েছে, কিন্তু 1 বছর বাদে থাকবে কিনা আমি নিজেরই কনফিডেন্স নেই। সেই সব স্টক থেকে, এবং সেই সব স্টকে যদি আপনার শর্ট টার্ম ইনভেস্টমেন্ট থাকে, 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য জাস্ট আপনি ভেবে এসেছেন, বা আমি যদি ভেবে ওরকম আসি, তাহলে সেখান থেকে আপাতত একটু প্রফিট বুক করে নেওয়াটাই মঙ্গলদায়ক বলে আমার পার্সোনালি মনে হয়। আবার বলছি, কোনো রেকমেন্ডেশন নয়, আমি হলে কি করতাম সেটা বলছি। যদি একদমই ফালতু স্টকগুলোতে থাকতাম, যেগুলো জাস্ট ওই দাম বেড়েছে বলে বুল মার্কেটে বেড়ে গেছে, সেই ধরনের স্টক থেকে কিন্তু আমি এক্সিট করারই প্ল্যান করতাম শর্ট টার্ম নাজারিয়ায়। ঠিক আছে, এটা কিন্তু বলা থাকলো। এইবার কিন্তু যেখানে আমার লং টার্ম পোর্টফোলিওটা আছে, শর্ট টার্ম মিডিয়াম টার্মে আবার আসছি আমার নিজের উদাহরণ দিয়ে আমি আসছি। লং টার্মটা বলে নি। লং টার্মে যদি আমার হাতে ভালো স্টক কেনা থাকে, যেমন সিডিএসএল কেনা আছে, ধরুন কাউর কেনা আছে, কাউর ধরুন ইনফোসিস, টিসিএস কেনা আছে,
এলএনটি কেনা আছে, অন্যান্য ভালো স্টক কেনা আছে লং টার্মে, বা ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা আছে, তাদের একদমই প্যানিক করার আমার মনে হয় না কোনো দরকার আছে। বরং যদি ইন্ডেক্স নিচের দিকে আসে তাতে কিন্তু আরও ইনভেস্ট করার দরকার আছে, যেটা আমি আমার আগের ভিডিওতে, প্লিজ একটু দেখে নেবেন, আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর শেষে দিয়ে দেবো, যেখানে আমি কিছু মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করেছিলাম, আরও অ্যাড করেছিলাম। সেইগুলোতে বরং আরও অ্যাড করা উচিত। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যে পোর্টফোলিওতে আছে, এই যে পড়ছে বাজার, এতে আরো পারলে অ্যাড করা উচিত। প্রফিট বুক করে বেরিয়ে যাওয়ার আমার মনে হয় না কোনো মানে হয়, যেখানে আমার 5 বছর 10 বছর 15 বছরের নজরিয়া আছে। ঠিক আছে, ক্লিয়ার? এবার মিডিয়াম টার্ম আর শর্ট টার্মে কি করব? মিডিয়াম টার্মে যদি ভালো স্টক হাতে থাকে, মিডিয়াম টার্মে যাদের মনোপলি বিজনেস আছে, এবং এই ঠিক আছে, এবং আপনি যেখানে পজিশন, এটা মন দিয়ে শুনবেন, আপনি যেখানে পজিশন নিজের টাকায় নিয়েছেন, কোনো রকম লেভারেজ নেননি, মানে ব্রোকারের থেকে ধার নিয়ে নয়, বা বাজার থেকে লোন করে নয়, কোনো লেভারেজ প্রোডাক্ট নয়, এফএনও নয়, নিজের একদম নিজের টাকায় কেনা শেয়ার যেটা আছে, মানে ডেলিভারিতে যাকে বলে পাতি ভাষায়, সেরকম ধরনের ভালো শেয়ার আছে, তাহলে আমার মনে হয় না, মিডিয়াম টার্ম মানে কি, মিনিমাম 3 মাস 6 মাস 8 মাস এরকমের কথা হচ্ছে, তাহলে আমার মনে হয় না যে প্যানিক করার কোনো কারণ আছে। সেইগুলোকে রাখা আমি পার্সোনালি হলে রাখতাম। যেমন যেমন আমি এখানে এবার উদাহরণে আসি, যেমন আমার এখানে ধরুন ধরুন এলএনটি আছে, লার্সেন অ্যান্ড টিব্রো, বা হ্যাল, এখানে যেমন দেখতে পাচ্ছেন হ্যাল আছে, হ্যাল, লার্সেন অ্যান্ড টিব্রো, এদের যদি আমি একটু অ্যানালিসিস করি, হ্যাল মনোপলি বিজনেস, কোনো অসুবিধাই নেই, আগামী 10 বছরেও এরকম ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে তৈরি হতে পারে না, কেউ তো যুদ্ধ বিমান রাতারাতি তৈরি করতে পারবে না। এলএনটি ইনফ্রাস্ট্রাকচারে ওয়ান অফ দ্য মনোপলিস্টিক বিজনেস, মানে ওর যত বড় ভলিউম, ওই ভলিউমে ইন্ডিয়া লেভেলে কেউ কাজ করে না, সেটা একটা আছে। টাটা মোটরসও আছে আমার এখানে, যদি দেখেন একটু নিচে আসবেন, এই যখন টাটা মোটরস আছে, টাটা মোটরস ইভি সেক্টরে এখন ইন্ডিয়াতে বর্তমানে আজকের দিনে ইভি সেক্টরে একদম লিডার বলা যায় টাটা মোটরস, সেটা তো আছে, এবং টার্ন অ্যারাউন্ড স্টোরি তো টাটা গ্রুপের একটা চলছেই, তো সেক্ষেত্রে ঠিক আছে, এবং লার্জ ক্যাপ স্টক এমন খারাপ নয়। হ্যাল, টাটা মোটরস, এলএনটি সবকটাই লার্জ ক্যাপ জাতীয় স্টক। আচ্ছা, আরেকটা দেখলেন পিএনবি আছে, এগুলো কোনো স্টক রেকমেন্ডেশন নয়, আমি যেগুলো নিয়েছি একটু অ্যানালিসিস করছি। পিএনবি পুরো পিএসইউ সেক্টরের, ব্যাংকিং সেক্টরের কিন্তু রেজাল্টগুলো উত্তরোত্তর ভালো হচ্ছে। হ্যাঁ, নেক্সট কোয়ার্টারে কি হবে আমি জানি না, নেক্সট কোয়ার্টারে খারাপ হলে আমার ব্যাড লাক, ঠিক আছে, কিছু করার নেই, কিন্তু আপাতত যা দেখা যাচ্ছে রেজাল্ট ভালো হচ্ছে, তাই জন্যই পিএনবিতে আমি আছি। তাহলে কি দেখা গেল ব্যাপারটা, যে আমি যে স্টকগুলোতে আছে সেগুলো কোয়ালিটি হিসাবে ভালো, তো ভালো স্টকে থাকলে সেগুলো নিয়ে চিন্তা করার আমার মনে হয় না কোনো কারণ আছে। ভালো স্টকের আরও কিছু উদাহরণ দিই অনেকের কাছে, ধরুন আইটিসি আছে, এশিয়ান পেইন্টস আছে, এইচইউএল আছে, দীপক নাইট্রাইট আছে, এইসবে কিন্তু ভয় পেয়ে আমি বেচে দিলাম, ঠিক আছে, সে আমি, যারা খুব শর্ট টার্ম নাজানিয়া নিয়ে চলছেন তাদের আলাদা ব্যাপার, বারবার আমি বলছি, কিন্তু মিডিয়াম টার্মে আমার মনে হয় না যে এই কোম্পানিগুলো খারাপ, সুতরাং মিডিয়াম টার্মে এই জিনিসগুলোতে ঠিক আছে, এই জিনিসগুলো ঠিক আছে। তাই জন্য আমি কিন্তু এই যে হ্যাল বলুন, এলএনটি বলুন, এই যে আমার 1.373% লস দেখাচ্ছে, তাতেও কিন্তু আমি জিনিসগুলোকে হোল্ড করব। আমি কোথা থেকে বেরিয়ে গেছি সেগুলো বলি। আগের সপ্তাহেও কিন্তু আমি এলআইসি থেকে যেমন বেরিয়ে গেছি, এলআইসি যখন একটা স্টপ লস ছিল, কারণ ওটা শর্ট টার্মের জন্য নিয়েছিলাম। আপনারা বোঝার চেষ্টা করুন, আমি যে এত এক্সপ্লেন করছি কি ব্যাপারটা, আমি এলআইসি নিয়েছিলাম, আমি 5 বছরের নজরিয়ার জন্য নিইনি, আমি যখন নিয়েছিলাম তখনই বলেছিলাম যে আমার খুব শর্ট টার্মের নজরিয়া আছে, 1000-এর নিচে যদি ও ক্লোজিং দেয় আমি বেরিয়ে যাবো, 1000-এর নিচে এসেছে আমি বেরিয়ে গেছি এলআইসি থেকে, একটা উদাহরণ দিয়ে বললাম। এলআইসি কি খারাপ কোম্পানি? না, খারাপ কোম্পানি নয়, কিন্তু হোল্ড অত বেশি 5 বছর হোল্ড করার আমার নজরিয়া নেই এলআইসিতে। হ্যাঁ, তার থেকে বরং আমাকে যদি বলেন আমি কোথায় কমফোর্টেবল হব হোল্ড করার, আমি এলএনটিতে 5 বছর হোল্ড করতে বেশি কমফোর্টেবল, কারণ ও মানে আমার ভিজিবিলিটিটা একটু বেশি লাগছে, এটা পার্সোনাল চয়েস হতে পারে, সেটা একটা আছে। আর বুলরানেও আছে, ঠিক আছে। এলআইসি সবে একটু বেড়েছে, এতদিন ধরে একটু শুয়েছিল, তারপর বেড়েছে, তাই জন্য ওটা শর্ট টার্মের জন্যই নিয়েছিলাম, তাই জন্য স্টপ লস ছিল, স্টপ লস হিট হলাম, বেরিয়ে গেলাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই জন্যই যখন আপনারা শর্ট টার্ম ট্রেডিং করছেন, যেটা আমি বলবো ভোটের আগে পর্যন্ত, মানে 4 জুন আমার মনে হয়, জুলাই মনে হয় রেজাল্ট বেরোবে, এপ্রিল মে জুনের রেজাল্ট বেরোবে, 7 দফায় ভোট হচ্ছে, তো 4 জুনটা খুব ইম্পর্টেন্ট দিন। তো আপাতত যারা ওই এপ্রিল মে জুন ওই পর্যন্ত মানে হোল্ড করে রাখতে পারবেন না, তাদের আমার মনে হয় একটু শর্ট টার্মের জন্য একটু
ট্রেডিং এর ভলিউমটা কমিয়ে দেওয়া উচিত, একটু বিরত থাকলে ভালোই হয়। যারা এই ভোলাটিলিটিটা হ্যান্ডেল করতে না পারেন তাদের জন্য বলছি, আর যারা পারেনও, যারা নামছেন মার্কেটে, তাদেরকে বলবো ভলিউমটা কম রাখুন, পজিশন সাইজটা কম রাখুন। সেটা আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি শর্ট টার্ম ট্রেডিং থেকে এখন একটু বিরত থাকবো। আমি মিডিয়াম ট্রেডে, আমি স্টকের সুইং ট্রেডিং কথা বলছি, আমি অপশনের কথা বলছি না। অপশনে তো ইন্ট্রাডে করতে পারেন, সব কিছুই করা যায়। স্টকেও ইন্ট্রাডে যারা করেন করতে পারেন। আমি একটু সুইং ট্রেডিং এর কথাই বলছি। সেক্ষেত্রে এই মিডিয়াম টার্মে আমি যখন বলবো, মিডিয়াম টার্মের জন্যই আমি থাকবো কোনো স্টককে যদি দেখতে হয়, কিন্তু আমি শর্ট টার্মের জন্য এখন একটু নেওয়া অ্যাভয়েড করবো। আর মিডিয়াম টার্মের জন্য নিলেই আমি অটোমেটিক্যালি যেগুলো ভালো, যার আর্নিং ভিজিবিলিটি আছে, যাদের একটু মনোপলিস্টিক বিজনেস আছে, যাদের মার্কেট শেয়ার বেশি, মনোপলি না হলেও মার্কেট শেয়ার যাদের ওই সেক্টরে বেশি, তাদের উপর আমি বেট করব। যেমন রঙের সেক্টরে এশিয়ান পেইন্টস আছে, আইটিসি আছে, টোব্যাকো সেক্টরে ওয়ান অফ দ্য সেক্টর লিডার, ওরকমের সাথে থাকা ভালো। এলএনটি, হ্যাল, এই জিনিসগুলো যারা আছে, সিডিএসএল, এইসবের থেকে আমি থাকার প্ল্যান করব, নাকি অন্যান্য জিনিসে। এটা যাতে আপনাদের একটু মাথায় থাকে। আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, কিন্তু আমি কি করব সেটা বললাম। প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, আবার রিকোয়েস্ট করছি, কারণ এভাবে ওপেনলি নিজের পোর্টফোলিও ওপেন করে কেউ আশা করি এক্সপ্লেন তেমন করে না ইন্ডিয়া লেভেলেও। তো সুতরাং আপনাদের যদি এই অ্যাপ্রোচটা ভালো লাগে, একটু যদি অন্যরকম কনফিডেন্স আমি দিতে পারি আপনাদের মনে, তাহলে আশা করি একটু ভিডিওকে লাইক করবেন। আরেকটা কথা বলি, আমি কিন্তু একদম বলছি না যে মার্কেটে কারেকশন আসতে পারে না, আমি কিন্তু বলছি যে মার্কেটে কারেকশন আসার যথেষ্ট সম্ভাবনা আছে। আবার বলছি, মার্কেটে কারেকশন আসার যথেষ্ট সম্ভাবনা আছে, কিন্তু এই আছে বলেই আমাদের স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করতে হবে। আগে যেমন একটা আতিপাতি কোম্পানিতেও নেওয়া যেত, না বুঝে চোখ বুঝে নিলেই দুদিন বাদে দাম বেড়ে যেত, এখন তেমন আতিপাতি কোম্পানিতে থাকাটা আমি পার্সোনালি অ্যাভয়েড করব। আমি হ্যাল, এলএনটি, এগুলোতে থাকলে কি দামটা কমলেও পরে এরা রিকভারি করে নিতে পারবে। কিন্তু যদি আমরা আতিপাতি, যেখানে ফ্রথ জমে আছে, সেই সব কোম্পানিগুলোতে থাকি, যাদের পিই 100-র উপর, 150-র উপর, এরকম পিইতেও চলছে অনেক স্টক, সেই সব স্টকে থাকার কোনো মানে হয় না। আমি তো পার্সোনালি থাকবো না। এই ব্যাপারটা একদম ক্লিয়ার করে মাথায় ঢুকিয়ে নিন কিন্তু, ঠিক আছে? শর্ট টার্ম, মিডিয়াম টার্ম আর লং টার্মের মধ্যে পার্থক্য করার চেষ্টা করুন। যাই হোক, আশা করি ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।